সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সংসদ নির্বাচনের বিষয়ে দল এবং জোটের অবস্থান তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে নতুন কর্মসূচিও ঘোষণা করতে পারেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানী গুলশানে হোটেল ওয়েস্টিনে। জনগণ আবার সম্মিলিত লড়াই সংগ্রামে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, কিন্তু 5ই জানুয়ারি থেকে বাংলাদেশ আবার পিছিয়ে পড়ল, পুরোপুরি গণতন্ত্রহীন হয়ে পড়ল। তাই আবার নতুন করে শুরু হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রামে বাংলাদেশের জনগণের পরাজয়ের ইতিহাস নেই, তাই অনিবার্যভাবে গণতন্ত্র আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবারও ফিরে পাবে তাদের ভোটের অধিকার। কারসাজি, সন্ত্রাস, অন্তর্ঘাত ও অপপ্রচার, এই 4 অস্ত্রে গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রলম্বিত করা হয়েছে। এগুলো শিগগিরই অকার্যকর হয়ে পড়বে। জনগণের ভোটে জনগণের সরকার কায়েম হবে ইনশাআল্লাহ। ক্ষমা, মহত্ব, ঔদার্য, সংযম, যুক্তিবাদিতা ও সমঝোতার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। রাজনীতিকে সুন্দর ও গণতন্ত্রকে সুরক্ষার মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা বলেছি। একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠার অপপ্রয়াসের কাছে আমাদের সে আহ্বান সাড়া জাগাতে পারেনি। এখনো শুনতে হচ্ছে বিনা ভোটের সরকারের নির্লজ্জ দম্ভক্তি। কারসাজির মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করার এই প্রহসনকে বাংলাদেশ ও সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষ মেনে নেয়নি। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা ও মতামতের প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচন আয়োজনের কথা বারবার বলছেন। তার জবাবে বলা হচ্ছে, কারো কাছে মাথা নত করব না। এই উক্তি স্পর্ধা, এই উক্তি হটকারী সুরের শাসকের। ইতিহাস সাক্ষী এ ধরনের উক্তির ফলাফল ও পরিণাম কখনো শুভ হয় না। কেবল বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট নয়, শাসক দল ও তাদের মুষ্টিমেয় দোসরদের বাইরে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক দলই নির্বাচনের নামে আওয়ামী প্রহসনে শরিক হয়নি। দেশের মানুষও এই প্রহসনকে বর্জন করেছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে কোথাও ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি। গড়ে সারা দেশে শতকরা 5% ভোটও পড়েনি। অথচ আজ্ঞাবহ নির্বাচন কমিশন মারফত প্রায় 40% ভোট পড়ার ঘোষণা দেওয়া হয়েছে। সকলের চোখের সামনে এত বড় জালিয়াতি করেও তারা এখনো চড়া গলায় কথা বলছে। প্রতারণা করে, সন্ত্রাস চালিয়ে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে প্রহসনের মাধ্যমে ক্ষমতাকে যারা প্রলম্বিত করেছে, তারা বেশি দিন গায়ের জোরে ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও জনগণের দ্বারা পুরোপুরি বর্জিত হয়ে এখন তাদের আচরণ ও ভাষা সম্পূর্ণ অরাজনৈতিক, অশালীন ও বেসামাল হয়ে পড়েছে। গণতন্ত্র হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, তারা এখন রাজনীতিকেও সম্পূর্ণ কলুষিত করে ফেলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনের নামে গত 5 জানুয়ারির আওয়ামী প্রহসন হাতে কলমে প্রমাণ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি কতটা যৌক্তিক প্রমাণ হয়েছে। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হতে পারে না। প্রমাণ হয়েছে আওয়ামী লীগ তরুণ
নতুন ভোটার সহ সারা দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। প্রমাণ হয়েছে বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্য, ব্যর্থ ও আজ্ঞাবহ। প্রমাণ হয়েছে কারসাজির এই নির্বাচনী প্রহসন দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য নয়। সর্বোপরি বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে যে তারা এই সরকারকে চান না। তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করতে চান। এজন্য আমি আমার প্রিয় দেশবাসীকে আবারও অকুণ্ঠ ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তারা অন্যায়, অবিচার, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যাকারী সরকারের বিরুদ্ধে গত 5 জানুয়ারি নীরব বিপ্লব ঘটিয়েছেন। এর জন্য বাংলাদেশের মানুষকে আগামী 20 জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাবো। আমরা জনগণকে ধন্যবাদ জানাবার জন্য ওই দিন সারা দেশে বিভাগ, জেলা ও উপজেলা সদরে গণসমাবেশ ও শোভাযাত্রা হবে। ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এর আগে 18 জানুয়ারি শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত হবে সারা দেশে। ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হবে আলোচনা সভা। গণতন্ত্র হত্যা ও জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী 29 জানুয়ারি বুধবার সারা দেশে বিক্ষোভ দিবস পালন করা হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে ওই দিন কালো পতাকা, শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল হবে। আমাদের নেতৃবৃন্দ এবং আমি নিজেও দেশের বিভিন্ন এলাকা অঞ্চল সফর করব পর্যায়ক্রমে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা সহিংসতা, হানাহানিতে বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে চাই। সেই পথ বন্ধ করলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তার দায় ক্ষমতাসীন ছাড়া আর কারো নয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় আমাদের আন্দোলন অব্যাহত রাখতে বদ্ধপরিকর। এই আন্দোলন ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকার ও অন্যান্য মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য। এই আন্দোলন নাগরিকদের স্বাধীনতা এবং সর্বস্তরে শান্তি ও সৌহার্দ্য ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশের এবং সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষ আমাদের সঙ্গে আছে। কাজে আল্লাহর উপর ভরসা রেখে আস্থার সঙ্গে চলতে চাই যে, বলতে চাই যে ন্যায়, সত্য ও গণতন্ত্রের এই আন্দোলনের বিজয় অনিবার্য ও সময়ের ব্যাপার মাত্র। ইতিমধ্যে জনগণের গণতান্ত্রিক আন্দোলন তার বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছে। ক্ষমতাসীনদের ক্ষমতায় থেকে নির্বাচনের জেদ এক হাস্যকর প্রহসনে পর্যবসিত হয়েছে। একশো 53 আসনে কোনো নির্বাচনই করতে পারেনি তারা। বাকি আসনগুলোতে ভোটার বর্জিত জঘন্য কারসাজি ও জালিয়াতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা কতটা জনবিচ্ছিন্ন। বাংলাদেশের জনগণ বহুমুখী শত অপপ্রচারেও বিভ্রান্ত হয়নি। তারা ওই প্রহসন বর্জন করে সরকারকে সম্পূর্ণ অবৈধ করে দিয়েছে। এখনকার সরকার অগণতান্ত্রিক,
জনগণের অনুমোদনহীন এবং কারসাজি ও গায়ের জোরে এক অবৈধ সরকার। এটাই আমাদের আন্দোলনের এক বিরাট সাফল্য। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ফ্যাসিবাদ ও স্বৈরশাসন বিরোধী কোনো গণতান্ত্রিক আন্দোলনই ত্যাগ তিতিক্ষা ছাড়া সফল হয় না। এ আন্দোলনেও জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। নির্বাচনের নামে তামাশার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 5 জানুয়ারিতেই অন্তত 22 জন নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রায় 200 মানুষকে হত্যা করা হয়েছে। আন্দোলনে অন্তর্ঘাত সৃষ্টির উদ্দেশ্যে সরকারি এজেন্টদের পরিকল্পিত নাশকতায় আরো অনেক নিরীহ নিরপরাধ মানুষ জীবন দিয়েছে। 5 বছরে প্রায় 22,000 মানুষকে খুন করা হয়েছে। গুম করা হয়েছে কয়েকশো রাজনৈতিক নেতা কর্মীকে। চালানো হয়েছে সীমাহীন জুলুম নির্যাতন। জনগণের ভোটের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন করার দায়ে বিরোধী দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় আটক করে কারাগারগুলো ভরে ফেলা হয়েছে। অঘোষিতভাবে রাজনৈতিক কর্মতৎপরতা কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছে। সভা সমাবেশ মিছিল করতে গেলেও চালানো হচ্ছে গুলি। যৌথ বাহিনীর অভিযানের নামে শাসক দলের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন অঞ্চলে বিরোধী দলের নেতাকর্মীদের বাসস্থানে হামলা চালানো হচ্ছে। তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে, মালামাল লুট করা হচ্ছে, আত্মীয় স্বজন ও মহিলাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। এখনো অনেককে গুম করা হচ্ছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ এভাবে মানুষের উপর অত্যাচার করেছে। বিচার বিভাগ সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে। গণতন্ত্র হত্যা করেছে। সব প্রতিবাদ অস্ত্রের ভাষায় স্তব্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে পর্যন্ত গৃহবন্দী করতেও তারা কুণ্ঠিত হয়নি। আওয়ামী লীগ এবারও একই অপরাধ ও অপকর্ম করে যাচ্ছে, একটু ভিন্ন পন্থায়। এবার তারা মুখে গণতন্ত্রের কথা বলে বিরোধী দলীয় নেতাকে কোনো কারণ দর্শানো ছাড়াই গৃহবন্দী করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এত কিছু সত্ত্বেও আজ আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও কথা দিচ্ছি, আমরা কখনো আওয়ামী লীগের এসব অপকর্মের পুনরাবৃত্তি বা অনুসরণ করব না। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বঞ্চিত উৎপীড়িত দেশবাসী অচিরেই তাদের ভোটাধিকার ফিরে পাবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ভোটের মাধ্যমে তারা তাদের সরকার প্রতিষ্ঠা করতে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ভোটের মাধ্যমে তারা তাদের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। সেই আস্থা থেকেই আমি আগামী দিনের আমাদের কর্মসূচির একটি সংক্ষিপ্ত রূপরেখা আজ আবারও তুলে ধরতে চাই। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, ধনী দরিদ্র নির্বিশেষে সকলে মিলে আমরা গড়ে তুলব জাতীয় ঐক্য, অখণ্ড জাতীয় সত্তা। নির্ভেজাল গণতন্ত্রই হবে আমাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি।
সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের একটা স্থায়ী রূপরেখা নির্ণয় করা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা কঠোর হাতে দমন করা হবে। দুর্নীতি, দলীয়করণ, স্বজনপ্রীতির ধারা সম্পূর্ণ বন্ধ করা হবে। মেধা ও যোগ্যতাই হবে মূল্যায়নের মাপকাঠি। নির্বাচন পদ্ধতির যুগ উপযোগী সংস্কার এবং সংসদে শ্রেণী ও পেশার প্রতিনিধিত্ব এবং মেধাবী, যোগ্য ও দক্ষ নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে। বিরোধী দলকে যথাযথ গুরুত্ব ও মর্যাদা দেয়া হবে। ক্ষমা, ঔদার্য, মহানুভবতা ও যুক্তিশীলতা দিয়ে নির্ধারিত হবে বিরোধী দলের প্রতি আচরণ। সমঝোতার ভিত্তিতে হানাহানি ও সংঘাতের রাজনীতির অবসান ঘটিয়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনা হবে। দেশের সকল মতের কৃতি ও মেধাবী নাগরিকদের রাজনীতি, সরকার পরিচালনা আর জাতীয় ক্ষেত্রে অবদান রাখার সুযোগ সৃষ্টি এবং এর জন্য উপযুক্ত কাঠামো গড়ে তোলা হবে। সকল দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্ব আরো জোরদার করা হবে। জাতীয় ও আঞ্চলিক শান্তি, স্থিতি ও নিরাপত্তা জোরদার করার নীতি ও কৌশল গ্রহণ করা হবে। বিচার বিভাগ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুনিশ্চিত করা হবে। জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহকে দলীয়করণ মুক্ত করে দক্ষ ও কার্যকর করা হবে। সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করা হবে। পরিকল্পিত ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। নারী শিক্ষা, নারী অধিকার ও নারীর ক্ষমতায়নকে আরো প্রসারিত করা হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম জোরদার করা হবে। গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত থাকবে। একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করা হবে। সকলের মিলিত চেষ্টায় তরুণদের কর্মশক্তিকে কাজে লাগিয়ে দারিদ্র্য ও বেকারত্ব হ্রাস করে গড়ে তোলা হবে একটি কর্মমুখর সমাজ। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, প্রতিরক্ষা, অর্থনীতি, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা আগামীতে আমরা নির্বাচনী ইশতেহারে বিশদভাবে তুলে ধরব। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশে আমরা কেবল গণতন্ত্রই হারাইনি, সব দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছি। জাতীয় প্রবৃদ্ধির হার আমাদের সময়ের তুলনায় কমে গেছে। মানুষ আরো গরিব হয়েছে। দুর্নীতি, লুণ্ঠন, চাঁদাবাজির কারণে দেশি বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায়। ব্যাংকগুলো লুটপাট হয়েছে। শেয়ার বাজার লুণ্ঠন করে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় লক্ষ কোটি টাকা। জিনিসপত্রের দাম নাগরিকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, শান্তি বজায় রাখা এবং শিল্পায়ন ও উন্নয়নের ধারা বজায় রাখতে তারা ব্যর্থ হয়েছে। ঘৃণায়, বিদ্বেষে, বিভেদে, হানাহানিতে সারা দেশ আজ অশান্ত ও অস্থির। সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ
সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসায়ী, পেশাজীবী কেউ আজ শান্তিতে স্বস্তিতে নেই। তবুও কেবলই চলছে একতরফা প্রচার ও অত্যাচার। এই অবস্থা থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। শান্তি, স্বস্তি, সহ অবস্থান এবং সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। সকলের আগে প্রয়োজন দুর্বল জনগোষ্ঠী, বিশেষ করে সংখ্যালঘুদের নিশ্চয়তা ও নিরাপত্তা বিধান। প্রহসনের নির্বাচন থেকে জনগণ ও বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা শুরু করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে আমরা আগে থেকেই বারবার সতর্ক করে আসছিলাম, কিন্তু সরকারের ইঙ্গিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিকার ভূমিকায় ইতিমধ্যে অনেক জায়গায় নির্মম ও ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে গেছে। সঙ্গে সঙ্গে বিরোধী দলকে দায়ী করে অপপ্রচার শুরু এবং নিরপরাধ নেতাকর্মীদের উপর অত্যাচারের মাত্রা বাড়ানো হয়েছে। অথচ আক্রান্তদের বক্তব্য ও সংবাদ মাধ্যমে প্রচারিত তথ্য থেকেই জানা যাচ্ছে যে শাসক দলের লোকজনই এসব হামলায় জড়িত। আমি সংখ্যালঘু অধ্যুষিত প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মী ও নাগরিকদের এই ঘৃণ্য সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। এসব জঘন্য ও সুপরিকল্পিত হামলার ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ও বিস্তার রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। এখন যদি এসব পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামীতে বিচার বিভাগীয় তদন্ত এবং প্রয়োজন বোধে জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে সম্পৃক্ত করে উপযুক্ত তদন্তের মাধ্যমে সকল অপরাধীকে চিহ্নিতকরণ ও শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে। সকলে মিলে শান্তিতে বসবাস এবং অসাম্প্রদায়িকতার ঐতিহ্য আমাদের গৌরব। একে আমরা ভুলুণ্ঠিত হতে দেব না। সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। এই সংগ্রামের পাশাপাশি আলোচনার মাধ্যমে সংকট নিরসনে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। এছাড়া দেশে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি আজ আবারও অবিলম্বে সেই লক্ষ্যে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংলাপ ও সমঝোতার পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে সকল রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি ও মিথ্যে মামলা প্রত্যাহার, গ্রেফতার, নির্যাতন, মামলা বন্ধ, বিএনপি সদর দপ্তর সহ বিরোধী দলের সকল অফিস খুলে দিয়ে স্বাভাবিক তৎপরতার সুযোগ দেয়া, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতির ওপর থেকে অলিখিত বিধিনিষেধ তুলে নিয়ে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও প্রচার অভিযানে হামলা, হুমকি, বাধা দেয়া বন্ধ করা এবং সকল বন্ধ গণমাধ্যম খুলে দিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ,
বর্তমান সংসদ জনপ্রতিনিধিত্বহীন এবং দেশ পরিচালনার ব্যাপারে সরকারের পেছনে জনগণের কোনো অনুমোদন নেই। যে সংবিধানের দোহাই দিয়ে এবং ক্ষমতার স্বার্থে সংবিধানের অপব্যাখ্যা ও অপব্যবহার করে এই নির্বাচনী প্রহসন আওয়ামী লীগ করেছে, তারা নিজেরাই প্রতি পদক্ষেপে সেই সংবিধান লঙ্ঘন করে চলেছে। কাজেই এই সরকার বৈধ সরকার নয়। একটি অবৈধ সরকারের কোনো দায়িত্ববোধ থাকে না জনগণের প্রতি। এমন একটি সরকার দীর্ঘায়িত হওয়া খুবই বিপজ্জনক। তাই অনতিবিলম্বে এই বিপজ্জনক সরকারকে সরিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একটি জনগণের সরকার, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে পুনরায় সমঝোতা ও সংলাপের আহ্বান জানিয়ে আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সব প্রশ্নের তো এই উত্তর এখানে। কিচ্ছু শুনতে পাই না। আপনি একটু জোরে বলেন, শোনা যাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এই আন্তর্জাতিক যে শক্তিগুলোর যে অবস্থান, এটা আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি জামাত থেকে সরে গেলে বর্তমান সংকটের সমাধান হবে এবং জামাতের সহিংসতার দায় বিএনপির উপর আসছে বলে একটি প্রচার আছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি জানতে চাই? দেখেন, আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা চাই না বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপ, এবং জনগণই হলো আমাদের সকল শক্তি। আমরা জনগণকে নিয়ে সব কিছু সমস্যার সমাধান এবং বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করি। আপনারা জানেন জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল। আজকে যে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, 86 সালের নির্বাচন। 86 সালের নির্বাচনে আপনারা সাংবাদিক ছিলেন বা অনেকেই ছিলেন না। 86 সালের নির্বাচনে কি হয়েছিল? আমাদের চুক্তি হয়েছিল যে আমরা সেই স্বৈরাচারী সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব না, কিন্তু রাতারাতি সেই চুক্তি ভঙ্গ করে জামাতে ইসলামকে সাথে নিয়ে আওয়ামী লীগ সেই নির্বাচনে গিয়েছিল, বিএনপি যায়নি। সেই নির্বাচনও বেশি দিন টেকেনি। 88 সালেও এরকম একটা অবৈধ নির্বাচন করেছিল, সেটাও হয়নি। সেটা তো যারা গিয়েছিল, তারপরে আওয়ামী লীগ তাদের ভুল বুঝতে পেরে তখন আর তারা 88 সালের নির্বাচনে অংশগ্রহণ করেনি। এছাড়া এই যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠছে, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন কারা করেছে? এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে আওয়ামী লীগ, তার সঙ্গে ছিল জামাতে ইসলাম, তার সঙ্গে ছিল জাতীয় পার্টি। এরা তো সবসময় একটু ছিল, তাদেরও একটু শোক, তারাই তাদের সঙ্গে ছিল। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব আবারও এখনকার প্রেক্ষাপটের মধ্যে, ইতিহাসের মধ্যে না গিয়ে যে বিষয়ে আজকে সংবাদ সম্মেলন, এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবার জন্য অনুরোধ করছি। না, এছাড়া আমার মনে করি, আপনারা একটু শোনেন, আমি মনে করি যে আজকে তো সংবাদ সম্মেলনে আমরা বললাম, এবং আমি এখন যেহেতু আপনাদের সঙ্গে বারবার আপনাদের সঙ্গে দেখা হবে, অনেক কথার উত্তর দেবো। আপনারা শোনেন, আমি মনে করি যে আজকে তো সংবাদ সম্মেলনে আমরা বললাম, এবং আমি এখন যেহেতু আপনাদের সঙ্গে বারবার আপনাদের সঙ্গে দেখা হবে, অনেক কথার উত্তর দেবো, আপনাদের প্রশ্নের উত্তর দেবো। তো আজকে এটার মধ্যে থাকলে কি ভালো না? I have given all the. Is the movement going to continue? Are you going to continue Yes, the movement? our movement is continuing.
Yes, we'll continue our movement. Thank you so much. নির্বাচনী একটা আপনারা যে আন্দোলনের কর্মসূচি আপনারা করেছেন অনেক কর্মকর্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনাদের কর্মসূচির মধ্যে একটা পরিবর্তন এসেছে। আপনারা বিভিন্ন সমাবেশ করবেন এটা বলছেন। বিএনপি কি মনে করছে কিনা এতদিন এই আন্দোলন করেছে বা যে সহিংসতা হয়েছে আন্দোলনে এটা ভুল ছিল? বিএনপি কোনো সহিংসতা করেনি এবং বিএনপির আন্দোলন সবসময় জনগণ ভিত্তিক ছিল এবং সেটা আন্দোলন সঠিক ছিল। এখনো আমরা সেই সঠিক আন্দোলনের পথেই গেছি। আমরা সবসময় দেখেছেন আমাদের কত রকমের কর্মসূচি আছে, রোড মার্চ, লং মার্চ, আপনারা তো সব আমাদের সাথেই ছিলেন, আপনারা তো দেখেছেন। বিএনপি সবসময় জনগণ ভিত্তিক কর্মসূচি দিয়ে এসেছে। বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না, বিএনপি শান্তি এবং গণতন্ত্র এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ধন্যবাদ। এখনো আমরা কিছু পাইনি, তবে আমরা সংলাপের বিরোধী কোনো সময় ছিলাম না। আমরা এখনো বলতেছি আলোচনাই হলো সমাধানের পথ। মাননীয় প্রাইম মিনিস্টার বলেছেন এবং আপনি এইগুলো হারিয়েছেন ওগুলো হারিয়েছেন। আপনার বক্তব্য কি আসছে আন্দোলন আপনি কোন পক্ষে দেবেন? আপনি একটু শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষ করেছিলেন, আপনাকে অভিনন্দন। কিন্তু এই যে অরাজকতা হয়ে গেছে এবং দেশের অর্থনীতির কথা আপনি বলেছেন, তো আপনার ফিউচার প্ল্যান থেকে এবং প্রাইম মিনিস্টার যে বক্তব্য দেখেন, আমার ফিউচার প্ল্যানের কিছু অংশ কিন্তু আমি বলেছি এবং আমি যেটা বলছি আমরা কোনো কুল হারাইনি। কুল হারিয়েছে তারা, জনগণ থেকে বিচ্ছিন্ন যারা হয়েছে তারাই কুল হারায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।